ভোপালের সকাল সবসময় জলদিই চলতে শুরু করত। সূর্য ওঠার আগেই কালেক্টরেটের বিল্ডিং জেগে উঠত। ফাইলের খটখট শব্দ, সিপাহীদের বুটের আওয়াজ আর অফিসারদের মুখে দায়িত্বের ভার, সবকিছু যেন একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা ছিল। এই নিয়মেই বাঁধা ছিলেন এসডিএম আস্থা মিশ্র। বয়স 28 বছর, চোখে তেজ, মুখে মেহেরের, কোপালে এক ধরনের উজ্জ্বলতা, জেল্লা। কিন্তু মনের কোনো এক কোণে এমন এক ব্যথা যা প্রতিদিন, প্রতি রাত, প্রতি নিঃশ্বাসের সাথে তাকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে চলছিল। আস্থাকে লোকে সাগরে সিংহি বলত। মেঘ কামাল করে দিয়েছে, গরিব ঘর থেকে বেরিয়ে এসডিএম হয়ে গেল। অভিনন্দনের বন্যা বইছিল। কিন্তু প্রতিটা অভিনন্দনের আড়ালে আস্থা একটা কণ্ঠ শুনতে পেত। তার মায়ের সেই কণ্ঠ, যে মা অভিনন্দন চাননি, শুধু মেয়েকে একবার বুকে জড়িয়ে বলতে চেয়েছিলেন, আমার খুকু ফিরে এসেছে। আস্থার টেবিলে প্রতিদিন নতুন ফাইল আসত। জমি বিবাদ, গার্হস্থ্য হিংসা, বৃদ্ধদের অভিযোগ আর না জানি কত কান্না কাগজে চাপা পড়ে থাকত। সে প্রায়ই ভাবত, আমি অন্যদের ন্যায় দিচ্ছি, কিন্তু নিজের ঘরের সবচেয়ে বড় কষ্টটাকে কেন দেখতে পারছি না। তারপর সে নিজেকে বোঝাত, মা ভালো থাকবে, নিতিন আছে তো। আর এই ভাবনাই তার অপরাধবোধকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিত। আজও তাই হল। সকাল থেকে মিটিং, তারপর পরিদর্শন, তারপর অভিযোগ শুনানি। দুপুর নাগাদ তার হাত ক্লান্ত হয়ে গেল। কিন্তু মন তো কবে থেকেই ক্লান্ত ছিল। সন্ধ্যায় যখন সে নিজের ঘরে একা হল, সে চুপচাপ মোবাইল বের করল। মায়ের নম্বর, যা সে রোজ ডায়াল করত, রোজ আশায় এবং রোজ ভয়ে। রিং হল 1, 2, 3, কল উঠল না। আস্থার মুখ শুকিয়ে গেল। সে আবার কল করল। এবারও সেই একই রিং আর কেটে যাওয়া। সে তৃতীয়বার ট্রাই করল এবং তারপর চতুর্থবার। প্রতিবারই কল উঠল না। তার ভেতরটা কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল, যেমনটা কোনো কাঁচের গ্লাস পাথরের ওপর ছুঁড়ে মারলে হয়। আস্থার বুধ ধড়ফড় করতে লাগল। তার আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল। মা ফোন তোলে না, এটা তার জন্য নতুন কিছু ছিল না। কিন্তু আজকের স্তব্ধতায় কিছু একটা আলাদা ছিল, যেমন বাতাসও যেন ভয়ের সাথে বইছে। আস্থা ভাই নিতিনকে কল করল, একবার, দুবার, আর তারপর সে ফোন তুলে নিল। হ্যালো, দিদি। নিতিনের কণ্ঠ যেন তাড়াহুড়ো করছিল। মা কোথায়? আস্থা কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করল। মা ঠিক আছে দিদি, নিতিন জবাব দিল। জবাবে ঠিক আছে ছিল, কিন্তু কণ্ঠে ঘাবড়ানি ছিল। আস্থার সেই ঘাবড়ানিটা বিঁধল। ফোন কেন তুলছে না ও হয়তো ঘুমিয়ে পড়েছে, নিতিন বলল। তারপর জলদি কথা পাল্টে দিয়ে বলল, দিদি তুমি ঠিক আছো? তোমার কাজ? আস্থা ভাইয়ের কথা কেটে দিল। নিতিন, আমি জিজ্ঞেস করছি মা ঠিক আছে কিনা। ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর নিতিন বলল, দিদি তুমি চিন্তা করো না, ব্যাস ঘরে একটু কি? আস্থার কণ্ঠ কঠোর হল। কিছু না দিদি, আমি পরে জানাচ্ছি, নিতিন বলল এবং ফোন কেটে দিল। ফোন কাটতেই আস্থার নিঃশ্বাস যেন আটকে গেল। তার চোখের সামনে মায়ের মুখটা ভেসে আসল, বলিরেখা, ক্লান্তি আর সেই হাসি যা দুঃখ লুকাওর জন্য হয়। তার মনে পড়ল, যখন সে ভোপাল পড়তে আসছিল, মা স্টেশনে তাকে বিদায় দিতে গিয়ে বলেছিলেন, খুকু, পড়াশোনা করে বড় মানুষ হোস, কিন্তু মাকে ভুলে যাস না। আস্থা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমি আপনাকে কোনো দিন ভুলব না। আর আজ তার মনে হচ্ছিল সে মাকে ভুলার নয়, মাকে একা ছাড়ার ভুল করেছে। সে নিজের ঘরের আলমারি খুলল। ভেতরে একটা পুরনো কাপড়ের থলে রাখা ছিল, মা দিয়েছিলেন। সেই থলের ভেতরে একটা ছোট পুজোর ওড়না, কিছু প্রসাদের শুকনো মিশ্রি আর একটা চিঠি ছিল, যা মা সেই দিন লিখেছিলেন যেদিন আস্থা সফল হয়েছিল। আস্থা চিঠিটা বের করল, হাত কাঁপছিল। চিঠিতে লেখা ছিল, আমার খুকু, তুই বড় হয়ে গেলি, কিন্তু মনে রেখিস, মেয়ে যখন অনেক উঁচুতে উড়ান দেয় না, তখন মায়ের আঙিনা আরও বেশি শূন্য হয়ে যায়। আমি তোকে আটকাব না, শুধু মাঝে মাঝে এসে আমার মাথাটা কোলে রেখিস, আমার মন ভরে যায়। চিঠি পড়তে পড়তে আস্থা কেঁদে ফেলল। তার মনে হল যেন মা তার সামনে বসে আছেন আর তার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছেন। সে নিজের কানে মায়ের মৃদু কণ্ঠ শুনতে পেল, আস্থা, আমার নিঃশ্বাস দুর্বল হয়ে আসছে রে মা। আস্থা তখনই নিজের ব্যাগ তুলে নিল, ড্রাইভারকে কল করল, এখনই গাড়ি বের করো, সাগর যেতে হবে। ম্যাডাম এখনই? রাত? এখনই। কালেক্টরেট থেকে গাড়ি বেরিয়ে পড়ল। ভোপাল পেছনে পড়ে থাকছিল। রাস্তা সামনে লম্বা ছিল, কিন্তু আস্থার ভেতরের রাস্তা তার চেয়েও লম্বা ছিল। সে নিজের মা পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের অপরাধ বোধ, নিজের ভয়, নিজের অনুশোচনা সবকিছু পার করছিল। রাত গভীর হচ্ছিল। প্রতি মাইলের সাথে আস্থার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠছিল। মা,
সে বিড়বিড় করল, যদি আপনার কিছু হয় তো আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারব না। আর সেই ভয়ের সাথে এসডিএম আস্থা নয়, এক মেয়ে নিজের ঘরের দিকে ছুটছিল। সাগরের গলিতে রাত নেমেছে। হলুদ স্ট্রিট লাইটের নিচে মহল্লা যেন ঘুমিয়েছিল, কিন্তু সেই মহল্লার একটা ঘরের ভেতর ঘুম ছিল না। সেখানে জেগেছিল অপমান, আর তার সাথে জেগেছিল এক বৃদ্ধ মায়ের কাঁপতে থাকা মন। শ্যামলী দেবী রান্নাঘরের কোণে চুপচাপ বসেছিলেন। তার হাতে স্টিলের একটা গ্লাস ছিল, যাতে অর্ধেক জল রাখা ছিল। জলও যেন থমকেছিল। তার ঠোঁট শুকনো ছিল, চোখ নির্বাপিত। মুখে আঘাতের চিহ্ন এখন টাটকা ছিল না, কিন্তু পুরনো কষ্টের গভীর ক্ষত যেন সারা মুখে ছড়িয়েছিল। তার নিঃশ্বাস ছিল হালকা, যেন শরীর তো চলছে, কিন্তু জীবন ধীরে ধীরে পিছু হটছে। রান্নাঘরে উনুন ঠান্ডা পড়েছিল। ডাল ছিল না, সবজি ছিল না, আর রুটির নামে একপাশে পড়েছিল দুটো শুকনো বাসি রুটি। মা রুটিটা তুললেন, ওটাকে হাতে টিপলেন। রুটি এতই শক্ত ছিল যে আঙুলে ব্যথা হতে লাগল। তিনি একটা টুকরো ছিঁড়লেন এবং ওটাকে জলে ভেজাতে লাগলেন। এটাই ছিল তার খাবার, এটাই ছিল তার সারাদিনের রুটি। আর সেই রুটি যা একসময় তিনি নিজের সন্তানদের জন্য তাওয়ায় সেঁকে খাওয়াতেন, নিজের হাত পুড়িয়েও হেসে দিতেন। মা যেই প্রথম লোকমাটা মুখের কাছে নিলেন, তখনই বাইরের ঘর থেকে জোরালো আওয়াজ আসল, ওরে বুড়ি, এখনো বসে আছিস? এই গলা ছিল প্রহতির, মেজ বউয়ের। সেই গলায় শুধু রাগ ছিল না, সেই গলায় মনুষ্যত্বের মৃত্যু ছিল। মা ঝট করে রুটিটা লোকালেন যেন চুরি করছেন। তার চোখে ভয় জ্বলে আসল। তিনি ধীরে ধীরে ওঠার চেষ্টা করলেন, কিন্তু কোমর ব্যথায় নুইয়েছিল। তাও তিনি উঠলেন, কারণ তিনি জানতেন যদি দেরি হয়ে যায় তো আজকের রাতের ঘুমও কেড়ে নেওয়া হবে। তিনি কাঁপতে কাঁপতে হলে আসলেন। প্রহতি সোফায় বসেছিল, টিভি চলছিল। নিতিন সামনে চেয়ারে বসেছিল, হাতে মোবাইল। দুটো বাচ্চা কার্টুন দেখছিল। ঘরে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, শুধু একটা জিনিস ছাড়া, মায়ের মর্যাদা। কি করছিলি? প্রহতি চোখ রাঙিয়ে জিজ্ঞেস করল। বৌমা, মা নিচু গলায় বললেন, আমি একটু জল। প্রহতির মুখে একটা বাঁকা হাসি আসল। সারা দিন জলই তো খাচ্ছিস, কাজের বেলায় 1 পয়সা নেই, আর জলের ওপরও অধিকার। মা ধীরে ধীরে বললেন, শরীরটা ভালো নেই। বাক্যটা অসমাপ্ত থেকে গেল। প্রহতি হঠাৎ উঠে দাঁড়াল। শরীরের নাটক বন্ধ কর। তারপর সে নিতিনের দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, দেখছ নিজের ঘরের রানীকে, সারাদিন পড়ে থাকো আর রাতে বাহানা শরীর খারাপ। নিতিন মাথা নিচু করে নিল। সে কিছু বলল না, সে চুপ ছিল, যেমন সব সময় থাকত। মায়ের চোখ ছিলের দিকে উঠল। তাতে আশা ছিল, একটা দুর্বল আশা। কিন্তু নিতিনের চোখ মোবাইলে আটকে থাকল। মায়ের আশা সেখানেই ভেঙে পড়ে গেল। মা চুপচাপ বললেন, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু? প্রহতি হেসে বলল, এখন ঝাড়ু? এখন তো রাত হয়ে গেছে। এতক্ষণ সারাদিন কোথায় মরছিলে? মায়ের ঠোঁট কাঁপল। বৌমা, আমি... প্রহতির গলা চড়ে গেল। চুপ! সারাদিন শুধু নিজের মেয়ের ছবি দেখে কাঁদছিস, আর কাজের বেলায় লবডঙ্কা? এই শুনে মা যেন ভেতর থেকে কেঁপে গেলেন। তার মনে হল তার মনের সবচেয়ে নরম অংশটা কেউ জুতো দিয়ে মারিয়ে দিয়েছে। তিনি ধীরে ধীরে বললেন, আস্থা আমার মেয়ে। হ্যাঁ, প্রহতি ব্যঙ্গ করে বলল, মেয়ে এসডিএম হয়েছে না? আপনার মেয়েকে তো বলো এসে আপনাকে নিজের সাথে নিয়ে যাক, এখানে কেন পড়ে আছো? এই শব্দগুলো মায়ের জন্য তীরের মতো ছিল। মা কাঁপতে কাঁপতে হাত জোড় করলেন। বৌমা, আমার ঘর তো এটাই। প্রহতি অট্টহাসি হাসল। ঘর? এই ঘর? তারপর সে মেঝেতে পা ঠুকে বলল, এই ঘর আমার স্বামীর, আর আমি এই ঘরের মালকিন। তুই শুধু বোঝা, বোঝা। মায়ের কানে বোঝা শব্দটার প্রতিধ্বনিত হতে লাগল। সেই শব্দটা তার ভেতরে গিয়ে জেঁকে বসল, যেন কেউ তার আত্মার উপর সিলমোহর দিয়ে দিয়েছে। নিতিন হালকা গলায় বলল, প্রহতি, বাস করো। কিন্তু তার বাস বলায় শক্তি ছিল না। সেটা ছিল মাত্র একটা দুর্বল আনুষ্ঠানিকতা। এমন আনুষ্ঠানিকতা যা মাকে বাঁচাতে নয়, নিজের স্ত্রীকে শান্ত করার জন্যে হয়। প্রহতি আরও ক্ষেপে গেল। আমি বাস করব? এ সারাদিন আমার ঘরে বসে খাবে, আমার বাচ্চাদের ভয় দেখাবে, আর আমি চুপ থাকব? মা ঘাবড়ে গিয়ে বললেন, আমি বাচ্চাদের কি ভয় দেখাবো বৌমা? প্রহতি হঠাৎ সামনে রাখা প্লেটটা তুলল আর সজোরে মেঝেতে আছাড় মারল। ছন! প্লেটটা ভেঙে গেল। মা কেঁপে উঠলেন। প্রহতি চিৎকার করল, আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো বুড়ি মহিলারা ঘরের শান্তি খেয়ে ফেলে। মায়ের চোখ দিয়ে জল ঝরতে লাগল। তিনি কাঁদতে চাইছিলেন না, কিন্তু মন এখন আর ধরে রাখতে পারল না। তিনি খুব মৃদুভাবে বললেন, আমি চলে যাই।
প্রহতি তক্ষুনি বলল, হ্যাঁ চলে যা। গিয়ে মর কোথাও। আর তখনই মা সেই কথাটা বললেন যা শুনে যে কোনো মানুষের বুক কেঁপে যাবে। আমি রোজ ভাবি, মায়ের কণ্ঠ ভাঙা ছিল, যে যদি আমি মরে যাই তবে হয়তো আমার সন্তানদের বোঝা কমে যাবে। নিতিনের হাত কাঁপল, তার মোবাইলটা পড়ে যেতে যেতে বাঁচল, কিন্তু তাও সে মায়ের দিকে ফিরেও তাকাল না। মায়ের চোখ পাথর হয়ে গেল। তিনি উপলব্ধি করলেন তার মৃত্যুর চেয়েও বড় দুঃখ ছেলের এই নীরবতা। প্রহতি ঝাড়ুটা তুলল আর রাগে বলল, নাটক বন্ধ কর আর সাফ কর, নয়তো আজ। সে ঝাড়ুটা হাওয়ায় ঘোরাল। মা পিছিয়ে গেলেন, তার পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল, চোখ বন্ধ হয়ে গেল, আর ঠোঁট থেকে শুধু একটা শব্দ বেরোল, রাম। আর ঠিক সেই সময় বাইরে দরজায় গাড়ি থামার আওয়াজ আসল। সিঁড়িতে জুতোর দ্রুত শব্দ হল, দরজার হাতল ঘুরতে লাগল, আর পরের মুহূর্তেই দরজা খুলে গেল। এসডিএম আস্থা মিশ্র ঘরের ভেতর পা রেখেছিলেন। তার চোখ যা দেখল তা সারা জীবন ভুলতে পারবেন না। দরজা খুলতেই ঘরের ভেতরের বাতাস যেন জমে গেল। সেই এক মুহূর্তে সময় থমকে দাঁড়াল। বাইরে রাতের ঠান্ডা হাওয়া ছিল, আর ভেতরে এক জ্বলন্ত আগুন। আস্থা যেই চৌকাঠের ভেতরে পা রাখলেন, তার নজর সবার আগে ঝাড়ুর উপর পড়ল, সেই একই ঝাড়ু যা হাওয়ায় উঠেছিল। তারপর তার নজর গেল সেই বৃদ্ধ মহিলার উপর, যে দেওয়ালের সাথে সেটে কাঁপছিলেন। আর তারপর তার নজর গেল সেই মুখের দিকে যার আগে লাল ছিল, প্রহতি। আস্থার চোখের সামনে অন্ধকার নেমে আসল। তার মনে হল যেন কেউ তার বুকের ভেতরে হাত ঢুকিয়ে হৃদয়টাকে নিংড়ে দিয়েছে। কারণ দেওয়ালের সাথে লেগে থাকা সেই বৃদ্ধ মহিলা আর কেউ নন, তার মা শ্যামলী দেবী ছিলেন। মায়ের চোখ বন্ধ ছিল, ঠোঁটে রাম নাম থরথর করে কাঁপছিল, আর হাতগুলো এমনভাবে জোর করা ছিল যেন তিনি বউয়ের কাছে নয়, মৃত্যুর কাছে ভিক্ষা চাইছেন। আস্থা নিজেকে সামলে এক পা এগিয়ে গেলেন। তার হাত থেকে ব্যাগটা ফসকে মেঝেতে পড়ে গেল। আওয়াজ হল, ধপ। মায়ের চোখ খুলল, আর যেই তিনি আস্থাকে দেখলেন, তার চোখে এক মুহূর্তের জন্য চমক আসল। সেই চমক যা বছরের পর বছর নিভে থাকা প্রদীপের সলতেতে হঠাৎ হাওয়া লাগলে আসে। খুকু, মায়ের গলা বুঝে আসল, কিন্তু পরের মুহূর্তেই মায়ের চোখে ভয় ফিরে আসল। তিনি প্রহতির দিকে তাকালেন, তারপর আস্থার দিকে, আর তারপর ধীরে ধীরে মাথা নিচু করে নিলেন, যেন তিনি বলতে চাইছেন, খুকু, এখানে লড়িস না, এই ঘরটা বাঁচিয়ে রাখ। আস্থার বুক ফেটে যাচ্ছিল। সে খুব ধীরে কিন্তু কঠোর স্বরে বলল, প্রহতি, ঝাড়ু নিচে রাখো। প্রহতি থতমত খেল, সে ঘাবড়ে গেল। তার হাতের ঝাড়ুর বাঁধন আলগা হয়ে গেল, কিন্তু অহংকার তখনও অবশিষ্ট ছিল। ও, এসডিএম সাহেবা এসে গেছেন, প্রহতি ব্যঙ্গ করে বলল, এখন কি ঘরেও আইন চলবে? আস্থার চোখ লাল হয়ে গেল। সে দ্রুত পা চালিয়ে মায়ের কাছে পৌঁছে গেল। মায়ের মুখটা দুহাতে আগলে ধরল। মা, এসব কি হচ্ছে? আস্থার গলা কাঁপছিল। মা জবাব দিলেন না, কারণ অনেক সময় মায়ের কাছে শব্দ থাকে না, শুধু সহ্য করার অভ্যেস থাকে। আস্থা মায়ের কপালে তাকালেন, সেখানে চোট ছিল। তার হৃদয় যেন চিৎকার করে উঠল। আপনাকে মেরেছে? আস্থা ধীরে ধীরে জিজ্ঞেস করল। মায়ের চোখের পাতা থেকে জল বেরিয়ে আসল। তিনি শুধু এটুকু বললেন, খুকু, করিস না। আস্থার কাছে এই করিস না শব্দটা কোনো চোটের চেয়ে কম কিছু মনে হল না। মা আজও তাকে থামাচ্ছিলেন, মা আজও ঘর বাঁচাচ্ছিলেন। আস্থা উঠল। সে প্রহতির দিকে তাকাল। এখন তার গলায় ছিল আধিকারিক ভাব, আর মনে ছিল মেয়ের তুফান। তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ? প্রহতি ঝটপট উত্তর তৈরি করে নিল, না, এটা মিথ্যে, উনি তো নিজে পড়ে গিয়েছিলেন, আর তারপর ইনি তো সারা দিন শুধু নাটক করেন। আস্থা হাসল না, কাঁদলও না। সে শুধু কয়েক সেকেন্ড প্রহতিকে দেখতে থাকল। তারপর হঠাৎ সে মায়ের কবজি ধরে ওপরে তুলল। মায়ের কবজিতে নীল কালো দাগ ছিল, খুব গভীর, খুব পুরনো, যেন কেউ কয়েক মাস ধরে তার রগ পর্যন্ত থেতলে দিয়েছে। আস্থার পায়ের নিচে মাটি কেঁপে উঠল। এই দাগ পড়ে যাওয়ার ফলে হয় না। তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া। এই দাগ মারলে হয়। মা হাত ছাড়ানোর চেষ্টা করলেন। খুকু, ছেড়ে দে। আস্থা মায়ের হাত নিজের বুকে চেপে ধরল। মা, আর না। ঠিক সেই সময় ভেতর থেকে আওয়াজ আসল। নিতিন বাইরে আসল। সে দরজায় ঠায় দাঁড়িয়ে গেল। সে আস্থাকে দেখল, আর তারপর মাকে এবং প্রহতিকে। তার চোখ নিচে নুইয়ে গেল। আস্থা তার দিকে তাকাল। নিতিন, আজও চুপ থাকবে? নিতিন শুকনো গলায় বলল, দিদি, ঘরের ব্যাপার। আস্থার মুখমণ্ডল কেঁপে উঠল। ঘরের ব্যাপার? এটাকে ঘর বলো?
যেখানে মা অভুক্ত থাকে, যেখানে মাকে ঝাড়ু দিয়ে প্যাটানো হয় আর ছেলে একে ঘরের ব্যাপার বলছে। নিতিনের চোখ ভরে আসলো, তার গলা বুঝে আসলো। দিদি, আমি কি করব? প্রহতি চলে যাবে, বাচ্চারা। আস্থার চোখে আগুন জ্বলে উঠল। তাহলে তুই বাচ্চাদের জন্য মাকে মার খেতে দেখবি? নিতিনের কাছে কোনো জবাব ছিল না, সে একদম ভেঙে পড়ল। এতক্ষণে বাইরে প্রতিবেশীদের আনাগোনা শুরু হল। দরজায় সবিতা তাকেই সবার আগে আসলেন, আর তার পেছনে আরও অনেকে। আরে, এসডিএম, খুকু এসেছে, কেউ একজন বলল। সবিতা তাকির চোখ কান্নায় ভেজা ছিল। তিনি মাকে দেখলেন আর কেঁদে ফেললেন। ম্যাডাম, সবিতা তাকে আস্থাকে বললেন, আপনি দেরি করে ফেলতেন তো একদিন আপনার মা সত্যি মরে যেতেন। প্রহতি চিৎকার করে উঠল, চুপ করো, তোমাদের কাজই হলো অন্যের ঘরে ঢোকা। সবিতা তাকে কাঁপতে কাঁপতে বললেন, প্রহতি, আমরা দেখেছি অনেক রাত শ্যামলী দেবী না খেয়ে ঘুমান। কতবার উনি রুটি চেয়েছেন তো তুমি ছুঁড়ে দিয়েছ, আর কতবার। সবিতা তাকির গলা ধরে আসলো। আর কতবার উনি মন্দিরে বসে বলেন, ভগবান, আমার মেয়েকে একবার পাঠিয়ে দাও। আস্থার মন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে ধীরে ধীরে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা। সে মায়ের হাতের তালুগুলো নিজের গালে চেপে ধরল। আপনি মন্দিরে আমার জন্য কাঁদতেন? মা কাঁদতে কাঁদতে নিজের মুখ লুকিয়ে নিলেন। আমি আস্থা ফুপিয়ে কেঁদে উঠল। আর আমি ফাইলগুলোর মাঝে নিজের মাকে হারিয়ে ফেলছিলাম। তারপর আস্থা উঠল, সে মোবাইল বের করল। তার হাত এখন আর কাঁপছিল না। ইন্সপেক্টর রাঘব, সে বলল, আমার বাড়িতে গার্হস্থ্য হিংসা হচ্ছে। আমার মায়ের ওপর মারধর হয়েছে। এক্ষুনি পুলিশ পাঠান। প্রহতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিতিন ঘাবড়ে গেল। আস্থা তার মাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। বাড়ির মায়া মাও কাটিয়ে দিলেন যখন দেখলেন যে ছেলে তার অপমানে নীরব ছিল। আস্থা তার মাকে নিজের সরকারি বাংলোতে নিয়ে আসলেন। সেখানে অন্ধকার ফাইলগুলোর মাঝে এক নূতন আলো ফুটে উঠল। মায়ের ভালোবাসা। মা আর উঠতে পারলেন না। মা হাত জোর করে বললেন, খুকু, পুলিশ ডাকিস না। আস্থা মায়ের দিকে তাকাল এবং তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এল। মা, এখন আর চুপ থেকো না। মা কাঁদতে কাঁদতে বললেন, ঘর ভেঙে যাবে রে। আস্থা কাঁদতে কাঁদতেই বলল, ঘর তো কবেই ভেঙে গেছে মা, শুধু দেওয়ালগুলো টিকে আছে। বাইরে সাইরেনের শব্দ শোনা গেল, এবং সেই শব্দের সাথে আস্থার মনে হল যেন আজ ইনসাফ সত্যি সত্যি দরজায় কড়া নাড়ছে। পুলিশের গাড়ির নীল আলো যেই না বাড়ির বাইরে ঝিলিক দিয়ে উঠল, অমনি পাড়ার লোকের ঘুম ভেঙে গেল। কেউ কেউ দরজায় চলে এলো, কেউ জানলা দিয়ে উঁকি মারতে লাগল। কিন্তু সেই বাড়ির ভেতরে, যেখানে এতক্ষণ শুধু অপমানের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, এখন সেখানে প্রথমবারের মতো আইনের পদধ্বনি শোনা যাচ্ছিল। ইন্সপেক্টর রাঘব সিং আস্থাকে স্যালিউট করলেন। ম্যাডাম। আস্থা কোনো আনুষ্ঠানিকতায় সময় নষ্ট করলেন না। তিনি শুধু বললেন, আগে আমার মাকে হাসপাতালে নিয়ে চলুন। শ্যামলী দেবীর নিঃশ্বাস ঘন হচ্ছিল, তার হাত কাঁপছিল, মুখে আঘাতের চিহ্নের সাথে সাথে ভয়ের ছায়াও ছিল। তার মনে হচ্ছিল পুলিশ আসলে ঘর ভেঙে যাবে, ছেলেটা ছন্নছাড়া হয়ে যাবে, নাতিনাতনিরা সমস্যায় পড়বে। একজন মায়ের জন্য এই ভয়টাই সবচেয়ে বড় শাস্তি হয়। তিনি নিজে মার খান, নিজে অভুক্ত থাকেন, নিজে ভেঙে পড়েন, কিন্তু তবুও চান যেন ঘরটা টিকে থাকে। আস্থা মাকে নিজের কাঁধের ভর দিলেন, যেন কোনো শিশু তার ভেঙে যাওয়া খেলনাটাকে দুহাতে খুব যত্ন করে আগলে ধরে রাখে। মায়ের ওজন হালকা ছিল না, বরং মায়ের কষ্টটা খুব ভারী ছিল। এতটাই ভারী যে আস্থার বুকটা যেন ফেটে যাচ্ছিল। হাসপাতালের ইমার্জেন্সিতে যখন স্ট্রেচার আসলো, মাকে তাতে শোয়ানো হলো। মা তৎক্ষণাৎ আস্থার হাত চেপে ধরলেন। খুকু, মায়ের কণ্ঠ কাঁপছিল, আমায় ছেড়ে দিস না। আস্থা কেঁদে ফেলল, মা, আমি আপনাকে কোনো দিন ছাড়ব না। ডাক্তাররা দৌড়ে আসলেন। নার্স, বিপি মেশিন, অক্সিজেন, গ্লুকোজ সব নিয়ে চলে আসলেন। ডাক্তার প্রাথমিক পরীক্ষা করেই বললেন, বিপি খুব কম, শরীরে জলশূন্যতা এবং অত্যধিক দুর্বলতা রয়েছে। আস্থা কাঁপা কাঁপা সরে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, মা ঠিক হয়ে যাবেন তো? ডাক্তার চোখে গভীরতা নিয়ে বললেন, শরীরটা বেঁচে যাবে ম্যাডাম, কিন্তু। তিনি থেমে গেলেন। আস্থা ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু কি ডাক্তারবাবু? ডাক্তার নিচু স্বরে বললেন, কিন্তু ওনাকে অনেক দিন ধরে খুব কম খাবার দেওয়া হয়েছে, আর ওনার শরীরে পুরনো চোটের অনেক চিহ্ন আছে।
এই কথা শোনা মাত্রই আস্থার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। পুরনো চিহ্ন? ডাক্তার নার্সকে বললেন, ওনার বাহু আর কবজি দেখুন। নার্স মায়ের হাতের হাতা ওপরে তুললেন, আর আস্থা দেখা মাত্রই তার শরীর থেকে সব শক্তি যেন বেরিয়ে গেল। কবজিতে নীল কালো দাগ, বাহুতে চাপ দেওয়ার চিহ্ন, পিঠে কালশিটে রেখা, যেন কেউ বারবার আঘাত করেছে। আস্থার চোখের সামনে অন্ধকার নেমে আসল। সে চেয়ার ধরে বসে পড়ল। তার ঠোঁট থেকে শুধু একটা বাক্য বেরোল, আমার মায়ের শরীরে এসব কে লিখেছে? সেই মুহূর্তে আস্থা এসডিএম ছিলেন না। তিনি ছিলেন শুধু এক মেয়ে, যার হাতে ক্ষমতা তো এসেছিল, কিন্তু মায়ের সময়টা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। বাইরে ওয়েটিং এরিয়ায় নিটিন বসেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বারবার নিজের দুহাত ঘষছিল, যেন হাত থেকে অপরাধের দাগ মুছে ফেলতে চায়। প্রহতি এক কোণে দাঁড়িয়েছিল। সে কাঁদছিল, কিন্তু তার চোখে অনুশোচনা ছিল না। তার চোখে ছিল শুধু বেঁচে যাওয়ার ফন্দি। ইন্সপেক্টর রাঘব প্রহতিকে প্রশ্ন করলেন, কবে থেকে মারধর করছ? প্রহতি ঘাবড়ে গেল, না না সাহেব, আমি না, এটা মিথ্যে। আস্থা বাইরে আসল। তার হাতে মেডিকেল ফর্ম ছিল। তার চোখ লাল ছিল। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। মিথ্যে? সে প্রহতি দিকে তাকাল। মেডিকেল রিপোর্ট মিথ্যে বলে না। প্রহতি কেঁপে উঠল। নিতিন এগিয়ে এসে বলল, দিদি, ব্যাপারটা বড় করো না, ঘরের ব্যাপার তো। আস্থা ভাইয়ের দিকে তাকালো আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। নিতিন, তার কণ্ঠস্বর ভঙে যাচ্ছিল। ঘরের ব্যাপার? মায়ের শরীরে এই দাগগুলো কোন ঘরের ব্যাপার? নিতিনের মাথা নিচু হয়ে গেল। আস্থা প্রথমবারের মতো ভাইয়ের মুখে পরিষ্কার দেখতে পেল। সেখানে নিষ্ঠুরতা ছিল না, সেখানে ছিল ভয়, দুর্বলতা, আর সবথেকে বড় কথা, কাপুরুষতা। আস্থা বলল, তুই মাকে কেন বাঁচালি না? নিতিনের চোখে জল ভরে আসল। দিদি, আমি ফেঁসে গিয়েছিলাম। আস্থা শিউড়ে উঠল। ফেঁসে গিয়েছিলি? তুই ফেঁসেছিলি আর মা মার খাচ্ছিল? নিতিন মাথা চেপে ধরল। দিদি, প্রহতি বাচ্চাদের নিয়ে চলে যেত, আমি একা হয়ে যেতাম। আস্থা একটা তীক্ষ্ণ বাক্য ছুড়ে দিল, তাই তুই মাকে একা ছেড়ে দিলি। ডাক্তার রিপোর্ট লিখে দিলেন। ইন্সপেক্টর রাঘব এফআইআরের প্রক্রিয়া শুরু করে দিলেন। ঠিক সেই সময় আস্থা ওয়ার্ডের ভেতমে গেল। মা অর্ধচেতন ছিলেন। তার নিঃশ্বাস খুব ধীর ছিল। আস্থা তার পাশে বসল এবং তার কপালে চুমো খেল। মা, এই দাগগুলো? মা চোখ খিললেন। তিনি বুঝতে পারলেন মেয়ে সব বুঝে গেছে। মা ধীরে ধীরে বললেন, খুকু, সব সহ্য করে নিয়েছি রে। আস্থা কেঁদে ফেলল। কেন মা? মা নিচু স্বরে উত্তর দিলেন, কারণ আমি মা। তারপর মা কাঁপা কাঁপা হাতে আস্থার গাল স্পর্শ করলেন। কিন্তু একটা জিনিস সহ্য করতে পারলাম না। আস্থা জিজ্ঞেস করল, কি? মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই যে তোর ভাই আমার দিকে তাকাতো আর মুখ ফিরিয়ে নিত। এই কথাটা দরজায় দাঁড়িয়ে নিতিন শুনে ফেলল। তার ভেতরে যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সে দৌড়ে মায়ের কাছে আসল এবং বিছানার পাশে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। মা, আমাকে ক্ষমা করে দাও। মা ছেলের মাথায় হাত রাখলেন। কেঁদিস না বাবা, তোর মা তো আমি, ক্ষমা তো করেই দিই। আস্থার মন যেন ছিলে গেল। মা ক্ষমা করছিলেন, আর মেয়ে ক্ষমা করতে পারছিল না। কারণ মেয়ে জানত, ক্ষমা করলে মারের দাগ মুছে যায় না। সেই রাতে যখন হাসপাতালের আলোগুলো আবছা হয়ে আসল, মা আস্থার হাত ধরলেন। খুকু, একটা কথা দে। আস্থা বলল, মা আপনি বলুন। মা চোখের জলে বললেন, আমায় আবার ওই বাড়িতে পাঠাস না। এই বাক্যটা শুনে আস্থার শরীর কেঁপে উঠল। তার চোখের সামনে বাড়ির দেওয়ালগুলো ভেসে আসল, তোলা ঝাড়ুটা ভেসে আসল, মায়ের কাঁপতে থাকা শরীরটা ভেসে আসল। আস্থা মাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমি আপনাকে ওখানে যেতে দেব না। আর সেই মুহূর্তেই আস্থা সিদ্ধান্ত নিয়ে নিল, এখন আর গল্পটা আপোষের নয়, এখন গল্পটা হবে ইনসাফের। হাসপাতালের রাতটা লম্বা ছিল, খুব লম্বা, এতটাই লম্বা যে প্রতিটা মিনিট যেন এক একটা শতাব্দীর মতো কাটছিল। ওয়ার্ডে সাদা আলো ছিল, কিন্তু আস্থার মনে হচ্ছিল যেন তার দুনিয়া কালো ধোঁয়ায় ঢেকে গেছে। মায়ের শিয়রে বসে আস্থার মন বারবার পেছনের দিকে ছুটে যাচ্ছিল। সেই দিনটার কথা মনে পড়ছিল যখন মা তার স্কুলের মাইনে ভরার জন্য নিজের শেষ চুড়িগুলো বিক্রি করে দিয়েছিলেন। সেদিন মায়ের চোখে একটা আশা ছিল, আমার মেয়ে পড়বে, আমার নাম উজ্জ্বল করবে। আর আজ সেই মেয়ে অফিসের হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মা ক্ষতের চাবর জড়িয়ে বিছানায় পড়েছিলেন।
আস্থা মায়ের আঙুলগুলো ধরে রেখেছিল। মা বারবার তার হাতের তালুতে মেয়ের আঙুলের চাপ অনুভব করছিলেন, যেন তার ভরসা হচ্ছিল যে এবার আর কোনো ঝাড়ু তার মাথায় উঠবে না। মায়ের চোখ অর্ধেক খোলা ছিল। তিনি মেয়েকে দেখতেন আর তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিতেন। আস্থা চাপা স্বরে বলল, মা, এখন আপনাকে আর কেউ জ্বালাবে না। মায়ের ঠোঁট সামান্য নড়ল। খুকু, ঘর, শুধু এটুকুই বলতে পারলেন। আস্থা বুঝে গেল, মায়ের মনে এখনও সেই পুরনো ব্যাধিটা ছিল, সম্পর্ক বাঁচানোর ব্যাধি, এমন এক ব্যাধি যেখানে মা নিজে মরে যান কিন্তু সন্তানদের ভাঙতে দেন না। সকাল হতেই হাসপাতালের বাইরে ব্যস্ততা বেড়ে গেল। ইন্সপেক্টর রাঘব জবানবন্দি নিতে আসলেন। মেডিকেল রিপোর্ট কেস লড়ার জন্য তৈরি ছিল। বাড়ির প্রতিবেশী সবিতা তাকিও সাক্ষ্য দিতে আসলেন। আরও কিছু লোক ছিল যারা বছরের পর বছর ওই বাড়ির দেওয়ালের আড়ালে একজন মায়ের ফুপিয়ে কাঁদার শব্দ শুনেছিল, কিন্তু সমাজের দোহাই দিয়ে চুপ ছিল। ইন্সপেক্টর আস্থাকে বললেন, ম্যাডাম, এফআইআর দায়ের হয়ে গেছে, এবার আসামিকে হেফাজতে নিতে হবে। আস্থার নিঃশ্বাস ভারী হয়ে আসল। সে প্রহতির দিকে তাকাল, যে বাইরে বেঞ্চে বসে কাঁপছিল। প্রহতির অবস্থা এখন আর সেরকম ছিল না যেমনটা বাড়িতে ছিল। সেখানে তার কণ্ঠ ছিল সিংহীর মতো, এখানে তার কণ্ঠ কাঁপছে। সেখানে তার হাত ঝাড়ু তুলত, এখানে তার হাত জোর করা। ইন্সপেক্টর যেই এগিয়ে গিয়ে বললেন, প্রহতি মিশ্র, আপনি গ্রেফতার। প্রহতি চিৎকার করে উঠল, না না। সে দৌড়ে গিয়ে আস্থার পায়ে লুটিয়ে পড়ল। দিদি, আমি হাত জোর করছি, আমার বাচ্চারা আছে, আমার ঘরের কি হবে, আমি ভুল করে ফেলেছি। আস্থা তাকে দেখল, এবং সেই মুহূর্তে সে প্রথমবারের মতো পরিষ্কার দেখতে পেল এই মহিলাটি ভয়ের কারণে কাঁদছে, কষ্টের কারণে নয়। আস্থা জিজ্ঞেস করল, ভুল? আমার মাকে মারা ভুল ছিল? আমার মাকে অভুক্ত রাখা ভুল ছিল? আমার মাকে বোঝা বলা ভুল ছিল? প্রহতি কাঁপতে কাঁপতে বলল, দিদি, আমি বদলে যাব। আস্থার চোখে জল ছিল, কিন্তু গলা ছিল পাথরের মতো। বদলে যাওয়ার সুযোগ আমার মা কবে পেয়েছিলেন? ওখানেই দাঁড়িয়েছিল নিতিন। সে কোনো মানুষের মতো নয়, বরং কোনো ভেঙে পড়া গাছের মতো দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, দিদি, প্লিজ কেস তুলে নাও। আস্থা চমকে গেল। কি? নিতিন কাঁদতে লাগল। দিদি, প্রহতি জেলে চলে গেলে লোকে কি বলবে? আমার বাচ্চা, আমার ঘর। আস্থার চোখে এক মুহূর্তের জন্য ঘৃণা নয়, একরাশ দুঃখ আসল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, ঘর? তারপর সে ধীরে ধীরে বলল, নিতিন, ঘর তোকে বাঁচাতে হবে। আর মা? নিতিন চুপ হয়ে গেল, এবং সেই নিস্তব্ধতাতেই আস্থা তার আসল চেহারাটা চিনে নিল। এই নিস্তব্ধতা ভয়ের ছিল না, এই নিস্তব্ধতা ছিল স্বার্থপরতার। আস্থা ওয়ার্ডের ভেতরে গেল। মা জেগেছিলেন। আস্থা মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মা, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। মায়ের চোখ বড় বড় হয়ে গেল। খুকু, ঘর? আস্থা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আপনাকে আর ওই ঘরে পাঠাব না। মায়ের মুখটা কেঁপে উঠল। তাহলে নিতিন? আস্থা ধীরে ধীরে বলল, মা, নিতিন বড় হয়েছে, ওর ঘর ওর দায়িত্ব। মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু ছেলে? আস্থা মায়ের হাতটা নিজের ঠোঁটে ছোঁয়াল। মা, ছেলে সেই হয় যে মাকে পড়ে যেতে দেয় না। মা চুপ হয়ে গেলেন, কারণ তার কাছে উত্তর ছিল না, শুধু কষ্ট ছিল। সেই দিন সন্ধ্যায় আস্থা হাসপাতালেই একটা ছোট জবানবন্দি নথিভুক্ত করাল। সে বলল, আমার মা শ্যামলী দেবীর ওপর যে অত্যাচার হয়েছে তা এখন আর ঘরের ব্যাপার নয়, এটা আইনের বিষয়, এবং আমি এক মেয়ে এবং এক আধিকারিক দুই রূপেই ইনসাফ চাই। জবানবন্দি শেষ হল। ইন্সপেক্টর প্রহতিকে হেফাজতে নিলেন। প্রহতি কাঁদতে থাকল, চিৎকার করতে থাকল, আর বারবার একই কথা বলতে থাকল, দিদি, বাচ্চাদের কথা ভাবুন। কিন্তু কেউ ভাবল না যে যখন মা কাঁদতেন তখন মায়ের বাচ্চাদের কথা কেন মনে পড়েনি। দুদিন পর মাকে ডিসচার্জ করা হল। নিতিন হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় ছিল। মাকে ঘরে নিয়ে চলি? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। আস্থা তার দিকে তাকাল, তারপর মায়ের দিকে। মা ধীরে ধীরে মেয়ের হাত চেপে ধরলেন। তার কণ্ঠস্বর খুব ধীর ছিল, কিন্তু সেই ধীর কণ্ঠে বছরের পর বছর ভেঙে যাওয়ার শব্দ ছিল। খুকু, আমি ওই ঘরে যাব না। এই কথা শুনে নিতিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, আমি বদলে যাব। মা ছেলের দিকে তাকালেন, অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর চোখ বন্ধ করে শুধু এটুকু বললেন, নিতিন, আমি তোকে অনেকবার ক্ষমা করেছি, এবার নিজেকে বাঁচাতে চাই। এই বাক্যটা শুনে আস্থার বুকটাও ফেটে গেল, আর নিতিনের আত্মাও কেঁপে উঠল। আস্থা মাকে নিয়ে ভোপাল চলে গেল। সরকারি কোয়ার্টারে এক শান্ত ঘরে প্রথম রাতে মা বিছানায় মাথা রেখে বললেন, খুকু, আজ প্রথমবার ভয় লাগছে না রে।
আস্থা কেঁদে ফেলল। সে মাকে বুকে জড়িয়ে ধরল এবং সেই মুহূর্তে মা ধীরে ধীরে মেয়ের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, খুকু, আজ আমি বাঁচতে চাই। আস্থার চোখ দিয়ে জল পড়তে থাকল। সে ফিসফিস করে বলল, মা, এখন আপনাকে শুধু বাঁচা নয়, আপনাকে সম্মানের সাথে বাঁচতে হবে। আর এইভাবে একজন এসডিএম মেয়ে শুধু তার মাকে বাঁচালেন না, তিনি সমাজকে এই বার্তাও দিয়ে দিলেন যে বার্ধক্য বোঝা নয়, মায়ের অপমান মানেই হল মানবতার অপমান। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দয়া করে এই ভিডিওটি লাইক করবেন। আর এমনই আবেগপূর্ণ, সত্যতায় ভরা এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেল স্টোরি বাই এসপি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও টিপে দিন, যাতে কোনো নতুন গল্প আপনার মিস না হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনার পরিবারের সাথে শেয়ার অবশ্যই করবেন, কারণ এই ধরনের গল্প শুধু দেখার জন্য নয়, এটি আমাদের সম্পর্কের মূল্যও শেখায়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং গল্পের কোন অংশটি আপনার কাছে সবথেকে বেশি আবেগপ্রবণ মনে হয়েছে। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।